अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। জাহাপানা বাজিমাত, এবার রাজা তোমার পালা। জাহাপানা বিরক্ত করো না উজি, দেখছো না আমি কাজ করছি। মানে কৃষ্ণচন্দ্র এখনো জমে থাকা খাজনা শোধ করেনি তো জাহাপানা, সেটাই আপনাকে জানাতে এসেছিলাম। কেল্লা ফতে, আমি জিতে গেছি উজির। নিজের সঙ্গে খেলে নিজেই জিতে গেছেন জাহাপানা। আমাদের জাহাপানা যুগ যুগ জিও। থাক থাক থাক, আর তেল মাখাতে হবে না। এবার যেটা বলতে এসেছো সেটা বলে ভালো শুনি। বলছিলাম কি, এই সুযোগে খাজনা না দেওয়ার অপরাধে কৃষ্ণচন্দ্রের রাজ্যটা কেড়ে নিলে কেমন হয় জাহাপানা? উজির, একটু আগে দেখলে আমি রাজা কেটে দিলাম। দেখেছি জাহাপানা। রাজা কাটার আগে আমাকে আরো অনেক গুটি কাটতে হয়েছে, তারপর গিয়ে আমি রাজাকে কাটতে পেরেছি। আর এমন ভাবে কেটেছি যাতে রাজা আর ফিরে না আসে। জাহাপানা, হিয়ালি না করে একটু খুলে বলবেন, আমার মাথায় যে কিছুই ঢুকছে না। এর আগেও খাজনা না দিতে পারার জন্য আমরা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন পারিনি বলতো উজির? কারণ গোপাল ঠিক সময়ে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক, তাই এবার আগে গোপালকে সরাতে হবে। গোপালকে সরাতে পারলেই আমাদের রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এটা আপনি একদম ঠিক বলেছেন জাহাপানা। আমি পুরো চালটা ছকে ফেলেছি উজির। কাজটা ঠিকঠাক করতে পারলেই কৃষ্ণনগর রাজ্যটা আমার হাতের মুঠোয় চলে আসবে। কাজ হয়ে যাবে। এবার আমি কৃষ্ণচন্দ্রের সমাধি দেবো, জীবন্ত সমাধি। মহারাজ, নবাব বাহাদুরের কাছে আমাদের 7 মাসের খাজনা এখনো বাকি পড়ে আছে। জানি মন্ত্রী, জানি, কিন্তু রাজকোষ যে পুরো ফাঁকা। কিভাবে শোধ করব খাজনা বলো তো? এইবারে চাষবাসের অবস্থাও খারাপ মহারাজ, জমিতে ধানও হয়নি। আর কিছুই নয় মহারাজ, সময়ের দোষ। আমার পঞ্জিকা বলছে এখন আপনার খারাপ সময় চলছে। আপনার জীবন নিয়েও তো টানাটানি হতে পারে মহারাজ। হ্যাঁ, আপনার পাঁজি কি বলছে? রাজ্যতীশী মহারাজের কি কোনো কঠিন অসুখ হবে? সে বিষয়ে আমি অনিশ্চিত। হতেও পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, ওই যুদ্ধ লাগবে না তো? আর সেই যুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের মহারাজ তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, মহারাজ চলে গেলে এই সিংহাসনে বসবো আমি। আরে কান্না বন্ধ করো সেনাপতি। আমি রাজা, আমি কাউকে ভয় পাই না। সাহস করে সামনে এগিয়ে যাব, যা হবে দেখা যাবে। তাই নাকি? আমি কি ঠিক শুনলাম কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, নবাব বাহাদুর, আপনি কি কৃষ্ণচন্দ্র, আমাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলে কেন? হিসেব করে দেখলাম আমি তোমার কাছে 7 মাসের খাজনা পাবো। ওগুলো কবে দেবে শুনি? দিয়ে দেব, সব দিয়ে দেব। আসলে এইবার ওই চাষবাসের অবস্থা না খুব খারাপ নবাব বাহাদুর। প্রজারা খুব বিপদের মধ্যে আছে। তাই এই মুহূর্তে মানে তাদের কাছে খাজনা চাইতে যে আমি পারবো না। তাই মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম। হ্যাঁ, আমি ঠিক শুনছি তো? নবাব বাহাদুর সময় দিলেন? না না, এতটা নরম মনের মানুষ তো উনি নন। এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? হ্যাঁ, সত্যি, আপনি সত্যি বলছেন নবাব বাহাদুর? নবাব বাহাদুরের এক কথা, আর আজ আমি এখানে এসেছি তোমার সঙ্গে খাজনা নিয়ে নয়, অন্য বিষয় নিয়ে আলোচনা করতে। আমি একটা বিষয় নিয়ে বড্ড চিন্তিত কৃষ্ণচন্দ্র। কি ব্যাপারে নবাব বাহাদুর? আপনি আমাকে বলুন, কথা দিলাম আমি আপনাকে যতটা পারবো সাহায্য করব। তাই নাকি? তবে বলি শোনো, গতকাল রাত্রে স্বপ্নে আমার বাবা এসেছিলেন। হ্যাঁ, আপনার বাবা?
মানে আপনার বাবা তো এখন স্বর্গে, মানে উনি তো অনেক বছর আগেই গত হয়েছেন। ঠিক বলেছো গোপাল, গতকাল আমার স্বপ্নে এসে উনি বললেন খুব তাড়াতাড়ি বাংলায় বিপদ আসতে চলেছে। বিপদ? কেমন বিপদ নবাব বাহাদুর? সে বিষয়ে বাবা আমাকে স্বপ্নে কিছুই বলেননি। বললেন জান্নাতে দুধ পাঠাতে, তিনি যা বলার দুধকে বলে পাঠাবেন। আর তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম কৃষ্ণচন্দ্র। আমি চাই তুমি তোমার রাজসভা থেকে এমন কাউকে দূত হিসেবে পাঠাও যে জান্নাতে গিয়ে আমার বাবার কাছ থেকে জেনে আসবে বাংলায় কি বিপদ আসতে চলেছে। সে কি? এই যে অসম্ভব ব্যাপার! ও সব কিছু শুনতে চাই না কৃষ্ণচন্দ্র, তুমি আমাকে কথা দিয়েছো আমাকে সাহায্য করবে। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে ঠিক করে নাও কাকে জান্নাতে পাঠাবে। আমি জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করছি, তুমি তোমার রাজসভা থেকে যে যেতে চায় তাকে আমার কাছে পাঠিয়ে দিও, কেমন? চলো উজির, ওদিকে আবার জান্নাতে যাওয়ার রাস্তা খোঁড়ার লোক খুঁজতে হবে। আর হ্যাঁ, কথার খেলাপ করলে তার পরিণাম কি হবে সেটা নিশ্চয়ই আবার নতুন করে বলে দিতে হবে না, হ্যাঁ? হায় হায় হায়! এর থেকে যে ধার দেনা করে খাজনা শোধ করে দেওয়া অনেক সহজ কাজ ছিল। ও হো 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 হো! এবার এবার কি হবে? ও বাবা! আমি জান্নাতের রাস্তা চিনি না মহারাজ, তাই আমাকে দয়া করে পাঠাবেন না, আমি চলি। আমার আবার শরীরটা কদিন ধরে বড্ড খারাপ, তাই আমিও যেতে পারবো না মহারাজ। মহারাজ ভাববেন না দিচ্ছি ফাঁকি, আমার এখনো অনেক কবিতা লেখা বাকি, তাই আমিও যেতে পারবো না। মহারাজ আমি গোপাল, তুমিও? না না, আমি কোথাও পালাচ্ছি না মহারাজ। আপনি চাইলে আমাকে পাঠাতে পারেন, তবে এখন বাজারে যেতে হবে, না হলে গিন্নি আমাকে মেরে সত্যি সত্যি জান্নাতে পাঠিয়ে দেবে। চলি মহারাজ। মন্ত্রী! না না, আমি যাব না মহারাজ। 1000 মোহর দিলেও যাবে না? না মহারাজ, একবার জান্নাতে পৌঁছে গেলে ওই 1000 মোহর নিয়ে আমি কি করব? আমি চলি মহারাজ। না, নবাব বাহাদুর কিছুতেই সোজা হবেন না দেখছি। একটার পর একটা ঝামেলা না পাকালে নবাব বাহাদুরের ভাত হজম হতে চায় না। কি আবদার, জান্নাতে যেতে হবে। দাঁড়ান না, হ্যাঁ এবার দেখাচ্ছি মজা। ওদিকে চিন্তায় মহারাজের খাওয়া দাওয়া বন্ধ হলো বলে। কি হলো আপনার? গালে হাত দিয়ে অত শত কি ভাবছেন বলুন তো? এদিকে খাবার যে ঠান্ডা হয়ে গেল। আমার আজ খিদে নেই রানী, আমি খাবো না। হ্যাঁ কেন, কি হলো আপনার? দাঁড়ান দাঁড়ান বলছি মহারাজ, দাঁড়ান। ওই যে ওই যে ওই যে ওই যে ওই মোটা করে লোকটা, ওর ওপর নজর রাখতে হবে। গোপাল কোথায় যাচ্ছে, কি কি করছে, সব খবর নবাব বাহাদুরের চাই। তারপর সময় বুঝে গোপালকে সরিয়ে দিতে পারলেই রাজা কৃষ্ণচন্দ্র একা একা হে হে। এইবার নবাব বাহাদুর এমন ছক কষেছেন যে ফাঁক খুঁজে গলে বেরিয়ে আসা অসম্ভব। তবে আমি আজ থেকেই কাজ শুরু করে দিই। সে আর বলতে। আমাকে সব খুলে বলুন, কি হয়েছে আপনার? বিপদ রানী, বিপদ, মহা বিপদ। কিসের বিপদ? আজ সকালে নবাব বাহাদুর এসেছিলেন আমাদের রাজসভায়। উনি এসে বললেন, গতকাল রাত্রে স্বপ্নে আমার বাবা এসেছিলেন, বললেন খুব তাড়াতাড়ি বাংলায় বিপদ আসতে চলেছে। কেমন বিপদ নবাব বাহাদুর? বললেন জান্নাতে দুধ পাঠাতে, তিনি যা বলার দুধকে বলে পাঠাবেন। আমি চাই তুমি তোমার রাজসভা থেকে এমন কাউকে দূত হিসেবে পাঠাও যে জান্নাতে গিয়ে আমার বাবার কাছ থেকে জেনে আসবে বাংলায় কি বিপদ আসতে চলেছে। এবার তুমি বলো রানী, একজন জীবিত মানুষ কিভাবে জান্নাতে যেতে পারেন? নবাব বাহাদুর আমাকে 3 দিন সময় দিয়েছেন, আর যা করার এই 3 দিনের মধ্যেই নাকি করতে হবে। না করতে পারলে এবার কি হবে? কাকে পাঠাবেন,
কিছু ঠিক করলেন? গোপাল বাদে কেউ কেউ যেতে রাজি নয়। সবাই সবাই অজুহাত দেখিয়ে যে যার মতন সরে পড়েছে। আমি বলি কি, আপনি গোপালের সঙ্গে একবার দেখা করুন। গোপালের মাথায় অনেক বুদ্ধি। প্রত্যেকবারের মতন এইবারও গোপাল নিজের বুদ্ধির সাহায্যে আমাদের কৃষ্ণনগর রাজ্যটাকে ঠিক বাঁচাবে, দেখবেন। ঠিক ঠিক বলেছ রানী, ঠিক। আমি গোপালের সঙ্গেই একবার কথা বলে দেখি। আবার কোথায় চললেন? গোপালের বাড়ি। হাতি যে এখন একদম সময় নেই রানী। মনে হচ্ছে কেউ আমার ওপর নজর রাখছে, কিন্তু পিছন ফিরে তাকালেই লুকিয়ে পড়ছে। আমার নামও গোপাল ভাঁড়। দাঁড়া। ঠিক তাই, কেউ আমার পিছু নিয়েছে, কিন্তু কে হতে পারে? লোকটাকে দেখে মনে হচ্ছে নবাবের লোক। না, আমাকে একবার কেলে পচার সাথে দেখা করতে হবে। শোন, তোকে একবার নবাবের প্রাসাদ থেকে খবর আনতে হবে। কিরে, পারবি তো? হ্যাঁ গো গোপাল দাদা। জাহাপানা, আপনার জন্য একটা খবর এনেছি। কি খবর উজির? একটু আগে গুপ্তচর খবর পাঠালো মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি গোপালের বাড়িতে গেছেন গোপালের কাছে সাহায্য চাইতে। যাক যাক, যেমন ভেবেছিলাম তেমনটাই হচ্ছে দেখছি। এবার সুযোগ বুঝে গোপালকে তুলে নাও, নদীর জলে ফেলে দাও। গোপাল না থাকলে আমাদের কাজটা আরো সোজা হয়ে যাবে। এবার দেখবো কৃষ্ণচন্দ্র কিভাবে তুমি আমার হাত ফসকে পালাও। জুকুম জাহাপানা। গোপাল দাদা, তোমাকে নবাব মেরে ফেলার চেষ্টা করছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। গোপালকে ধরা এত সোজা নয়। জাহাপানা, খুশখবরি আছে জাহাপানা। কি হলো উজির? কি খুশখবরি নিয়ে এলে? গোপাল আর নেই জাহাপানা, গোপাল আর নেই। বলো কি? সকাল সকালে খুশখবরিটা পাবো ভাবতেই পারিনি। কৃষ্ণচন্দ্রের হাতে আর মাত্র একদিন পড়ে আছে। আরো একটা খুশখবরি আছে জাহাপানা। কৃষ্ণচন্দ্রের বাকি সভাসদরা কেউ জান্নাতে যেতে রাজি নয়, সবাই পালিয়েছে। হ্যাঁ, এই খবর তোমাকে কে দিল? আগে আমি দিয়েছি নবাব বাহাদুর। আজ থেকে আমি আপনার দলে। জানি না আপনি আর ফিরে আসবেন কিনা। আপনাকে ছাড়া এই রাজ্য কি করে চলবে মহারাজ?
কে চালাবে এই রাজ্য? আহা, আমি ছাড়া যে আর যাওয়ার মতো কেউ ছিল না রানী। তাহলে নিজে যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়ে আপনি মোটেই ঠিক করেননি। আপনি নবাব বাহাদুরকে একটি বার অনুরোধ করে দেখতে পারতেন। দরকার হলে আমি নবাব বাহাদুরের পায়ে ধরে আপনার প্রাণ ভিক্ষা চাইতাম মহারাজ। না 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 না, রাজা কৃষ্ণচন্দ্রের রানী হয়ে তুমি কারুর কাছে মাথা নিচু করবে, এ আমি কিছুতেই মেনে নিতাম না। আমি রাজা কৃষ্ণচন্দ্র, আমি কাউকে ভয় পাই না। সাহস করে সামনে এগিয়ে যাব, যা হবে দেখা যাবে। আমি যদি বেঁচে ফিরে আসতে পারি তাহলে আবার দেখা হবে রানী। তোমরা সবাই ভালো থেকো। বিদায় বিদায়। ও মা, তোমাকে তো একেবারে চেনা যাচ্ছে না। তবে এমন ছদ্মবেশ ধরেছি যে সাক্ষাৎ নবাব বাহাদুরও আমাকে চিনতে পারবেন না। বলছি সব ঠিকঠাক হবে তো? আমার বড্ড চিন্তা হচ্ছে জানো, তোমার আর আমাদের মহারাজের জন্য। তোমাদের কিছু হয়ে গেলে আমার এই ঘর সংসার, এই কৃষ্ণনগর রাজ্যটা ছেড়ে যেতে হবে গো। গিন্নি, একদম চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহারাজকে আমি ঠিক যেমনটা বলেছি মহারাজ ঠিক সেই মতন কাজ করবেন। আর কোনো বেচাল দেখলে আমি ঝাঁপিয়ে পড়বো, কথা দিচ্ছি গিন্নি। মহারাজ আর আমি কোনো অবস্থাতেই এই রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয়। ওই তো নবাবের লোক কাজ করছে, অনেকটাই খোড়া হয়ে গেছে। যাই, ওদেরকে কিছু মোহরের লোভ দেখিয়ে এখান থেকে সরিয়ে দিই। আরে 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 কৃষ্ণচন্দ্র যে বলো। আমি তৈরি নবাব বাহাদুর, জান্নাতে যাওয়ার জন্য আমি তৈরি। সে কি, তোমার রাজসভার সদস্যরা সব পালালো নাকি? শেষে আর কাউকে না পেয়ে কৃষ্ণচন্দ্র নিজে এসেছো? দেখো দেখো উজির, দেখো। তাই তো দেখছি জাহাপানা। আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করুন নবাব বাহাদুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ভালো কাজে দেরি করতে নেই। ওই দেখো কৃষ্ণচন্দ্র, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। আমাকে এর ভেতরে ঢুকতে হবে বুঝি? তা তো হবেই, আপনাকে জ্যান্ত সমাধি দেয়া হবে যে। ভয় পাওয়ার কি আছে? এটাই তো একমাত্র রাস্তা জান্নাত যাওয়া। তুমি জান্নাতে গিয়ে আমার বাবার সঙ্গে দেখা করবে, তারপর ভালো করে শুনে আসবে তার কথা, বুঝলে কৃষ্ণচন্দ্র? সে তো বুঝলাম নবাব বাহাদুর, কিন্তু ফিরে আসবো কি করে? ফিরে আসার রাস্তাটা আমার বাবার কাছে জিজ্ঞেস করে নিও, উনি তোমাকে সব পথ দেখিয়ে দেবেন। বেশ বেশ, তাহলে আমি গর্তের মধ্যে শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল নবাব বাহাদুর। কি প্রশ্ন? আমি তো আপনার বাবাকে চিনি না, তো মানে জান্নাতে গিয়ে তাকে খুঁজবো কেমন করি? এই রে, এই প্রশ্নে কি উত্তর দেবো আমি? না না না, মানে এই উত্তর তো আপনাকে দিতেই হবে নবাব বাহাদুর। আপনার কথা মতন আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে যদি আপনার বাবাকে চিনতেই না পারি তাহলে আর গিয়ে কি লাভ বলুন? শুনেছি মৃত্যুর পর সবাই জান্নাতে যায়, সেই হিসেব করলে যে জান্নাতে অনেক অনেক লোক, তার মধ্যে থেকে নবাব বাহাদুরের বাবা কোনটা সেটা খুঁজে বার করা যে অসম্ভব। তোমাকে আমাদের ব্যাপারে নাক গলাতে কে বলেছে? কে বলেছে? আর তুমি কি করে জানলে যে জান্নাতে অনেক লোক? কারণ আমি গতকাল রাতেই জান্নাত থেকেই ঘুরে এসেছি। গতকাল রাতে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন কারা যেন এসে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে গেছিল। সেখান থেকে আমি পৌঁছে গেছিলাম সোজা জান্নাতে, মানে স্বর্গে। হায় আল্লাহ, গোপাল যে। গোপাল নয় জাহাপানা, এ তো গোপালের ভূত। গোপালকে তো আমাদের গুপ্তচর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। ঠিক বলেছেন, তাই আমি আবার ফিরে এসেছি আপনাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। পাগল নাকি? আমি যাব না, কোথাও যাব না। এই নদীর কি হচ্ছে সব? ভূত জাহাপানা, ভূত। গোপাল ফিরে এসেছে বদলা নিতে।
চলে আসুন নবাব বাহাদুর, চলুন আমরা একসঙ্গে জান্নাতে যাব। না না না, আমি যাব না, আমি যাব না। ওরে বাবা রে, ওরে বাবা রে, পালাও পালাও পালাও। এই উজির, আরে পালাতে কোথায়? আরে আমাকে একা ফেলে পালিয়ে যাও না। এই উজির, উজির। আমি আপনাকে জান্নাতে পৌঁছে দিচ্ছি। চলে আসুন নবাব বাহাদুর, চলুন চলুন আমরা একসঙ্গে জান্নাতে যাব। ছাড় আমাকে, আমি যেতে চাই না। বাঁচাও, বাঁচাও আমাকে কেউ, এরা আমাকে মেরে ফেললো। ওরে বাবারে, ওরে বাবারে। মহারাজ, আপনাকে জান্নাতে যেতে হবে না মহারাজ, আমি নবাবকে একাই জান্নাতে পাঠিয়ে দিচ্ছি। বেশ বেশ, তাই দাও। এবার মুর্শিদাবাদের দখল নেব আমি। না না না, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। এমন ভুল আর কোনোদিন হবে না, ছেড়ে দাও। গোপাল, বলুন মহারাজ, ছেড়ে দেব? দিতে পারো, কিন্তু একটা শর্তে। রাজি রাজি, যে শর্ত দেবে আমি তাতেই রাজি। বেশ, আগামী 10 বছর আমি আপনাকে কোনো খাজনা দেব না। দিতে হবে না, উল্টে উল্টে আমি তোমাদের খাজনা দেবো। শুধু শুধু আমাকে জান্নাতে পাঠিয়ে দিও না। আর তোমার পায়ে ধরি কৃষ্ণচন্দ্র। তবে এখানে আর এক মুহূর্ত দাঁড়াবেন না, পালান পালান, ছুটে পালান। ওরে বাবারে, ওরে বাবারে। সত্যি সত্যি গোপাল, মোক্ষম শিক্ষা দিয়েছো তুমি নবাব বাহাদুরকে। নবাব বাহাদুর আর কোনোদিন আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাবে না মহারাজ। সত্যি গোপাল, তুমি না থাকলে আজ আমি সত্যি সত্যি তো জান্নাতে চলে যেতাম। আগে গোপাল থাকতে তা কি করে হয় বলুন মহারাজ? এই রে, খেলা ঘুরে গেছে দেখছি। দল বদল করে ভুল করলাম। যাই, এবার মহারাজের পায়ে গিয়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাই। মহারাজ, আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ। এ কি মন্ত্রী, তুমি এখানে? এতে এত অবাক হওয়ার কি আছে মহারাজ? পাল্লা যেদিকে ভারী, আমাদের মন্ত্রী মশাইও সেই দিকে চলে যান। মন্ত্রী, ভুল হয়ে গেছে মহারাজ। আমি তোমাকে ছাড়বো না, তোমার জীবন্ত সমাধি দেব। ওরে বাবা রে, ওরে বাবা, পালাও পালাও। ওরে বাবা রে, দাঁড়াও, আর পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি। আরে এই মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও। এইবারে নবাবের কৃষ্ণনগর রাজ্যটা পাওয়া হলো না। গোপাল বেঁচে থাকতে কোনোদিন পাবেনও না। হ্যাঁ, সর্বনাশ, রাজকোষাগার যে দেখছি একেবারে খাঁ করছে। ও, হালচাল যা দেখছি তাতে মনে হচ্ছে এখনো তো খাজনাই জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরই তো আবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না, এক্ষুনি ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাক্ষর দিতে হবে। আর নবাবের যা মতিগতি, সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা, ভাবলেই কেমন যেন শিউরে শিউরে উঠছি। এই আলে বাবা, আর কতক্ষণ এরকম ঘাড় গুঁজে বসে থাকতে হবে? করলেই তো অকাজ করবেন, তার থেকে চুপচাপ বসে আছেন এটাই ভালো হচ্ছে নাকি? আর তুমি কি, কাজের বেলা কাজী আর কাজ ফুরলেই পাজি। একে তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেছো? এই তো আপনি এসে গেছেন মহারাজ। আসবো না তো কি, ওই ভোঁ কোষাগারে বসে ধুনো দেব আর আরতি করব। ঠিকই তো, এসব কি আর আপনার কাজ মহারাজ? একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে 14টা বাজিয়েই এসেছেন, তার উপর আবার গোপাল ফোড়ন কাটছে। ফোড়ন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল। ওদিকে রাজ সিন্ধুকের অবস্থা বেহাল, আর এদিকে মজলিস হচ্ছে। ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে। দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে? পেট যা ভরার মন্ত্রী মশাইয়েরই ভরেছে। পেট আমার ভরেছে আর ঢেকুর তুলছে গোপাল। এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে। এখন বাজে বকবক বন্ধ করে কাজের কথাটা বলবে। সেটাই তো বলছিলাম মহারাজ, আমার ওপরে
সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন। আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি। তবে দেখবেন মন্ত্রীমশাই, আপনার খপ্পরে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায়। এই, তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ। তবে এটাও জেনে রাখো গোপাল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয়। না না না, মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার। চিন্তা করবেন না মহারাজ, আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার। তাহলে যে এবার একটু নড়ে চড়ে বসতে হয়। এই যে অনেক খাজনা বাকি, দিচ্ছ কেন ফাঁকি? খাজনা মেটাও সবাই, নইলে হবে জবাই। তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মালকড়ি কি আছে। মন্ত্রী মশাই, চাষবাসের তো এই অবস্থা, এখন কথা কি করে দেব বলুন দেখি। তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই, না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি, রক্ষা করুন। এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো ধান বুনেছি, ফসল উঠলেই দিয়ে দেব। হ্যাঁ, এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে? না না, আমি থাকতে ওসব চলবে না। আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি। কথা নয়, টাকা দাও। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। যা, তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, তবে হালকার ওপর ভারী করে। আজ বেশ ভালোই আমদানি হয়েছে। আমাদের সমস্যার কথা একজনই শুনবে। ঠিক বলেছিস, এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা। আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে। ওই তো গোপাল দাদা, চল চল চল, সব ভালো করে গিয়ে ওকে ধরি। গাঁ থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে। ব্যাপার খুবই গুরুতর গোপাল দাদা, মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা, গয়না ঘাটি, এমনকি ওই জমির দলিলও ছাড়ছেন না। ঠিক যা ভেবেছিলাম তাই, বেচারা প্রজাদের জবাই করে মন্ত্রী বেটা কামাই করতে শুরু করেছে। আর যাদের কিছুই দেওয়ার মুরত নেই তাদের মহারাজের কাছে গিয়ে দরবার করতে বলেছেন। তুমি কিছু একটা করো গোপাল দাদা। এড়ে গরু তেড়ে এলে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে ভাই? তার মানে তুমি আমাদের সরে পড়তে বলছো? না না, এখনই নয়, তবে বলা তো যায় না কখন যে কি হয়ে যায়। তবে আপাতত তোমাদের এই সমস্যার কথা মহারাজকে গিয়ে জানাবো। তাতে কি কোনো কাজ হবে? কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি। মন্ত্রীমশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মালকড়ি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব। দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাই যেমন বলেছেন তেমনটি করো। কি করব গোপাল দাদা? কেন, ঝপ করে গিয়ে খপ
করে মহারাজের পা দুটো ধরে ফেলো। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি গোপাল দাদা। হ্যাঁ, আমরা এখন আসি। হ্যাঁ, এসো সবাই। ওহ, এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই, আর ওদিকে মন্ত্রী মশাই তো নয়, যেন সাক্ষাৎ কসাই। ওরে বাবা, মন্ত্রী এইসব করেছো কি? কেন মহারাজ, আমার যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, আরে তাই তো দেখছি। ওরে, সিন্ধুক তো উপচে পড়ছে। পড়বেই তো মহারাজ, দিনে দিনে দেখুন আরো কত কি হয়। আবার কি হবে মন্ত্রী? এ তো সবে শুরু, এখনো তো পুরো পালা বাকি আছে। তার মানে আরো ধন দৌলত, আরো সোনাদানা। ঠিক ধরেছেন মহারাজ, কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই। কি বলছো কি মন্ত্রী? চালাও চালাও মন্ত্রী, যে করেই হোক আমার আরো টাকা চাই। চিন্তা করবেন না মহারাজ, আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়ব। শোনো মন্ত্রী, শুধু কোষাগার নয়, আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই। ধৈর্য ধরুন মহারাজ, হবে, সব হবে। কথাতেই তো আছে, সবুরে মেওয়া ফলে। আরে বাস, রাজসভার বাইরে তো দেখছি প্রজাদের লম্বা লাইন। তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে। যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে, আর প্যাকাল মন্ত্রী বসে বসে কেমন প্যাচ পাকায়। আরে, সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নেমে গেছে। মহারাজ, আমরা তো সকলেই চাষবাস করে খাই, এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ? ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব। শোনো একবার, জানে একেবারে মামার বাড়ি আবদার। যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই, তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায়, আর খাবোই বা কি মহারাজ? না না না, ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার। কিন্তু প্রজাদের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে। ও, ওদের কষ্টে যেন আপনার আর চোখে ঘুম আসছে না রাজপণ্ডিত। প্রজারা যেখানে খেতে পাচ্ছে না, সেখানে সেখানে ঘুমানোর কথা আসছে কোথা থেকে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো জানেন, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমাদের কথা একটু ভাবুন মহারাজ। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আপনি ঠিক কি ভেবেছেন সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে মানে সবাই খাজনা দিয়ে রাজকোষাগার ভরে ফেলো দেখি। কিন্তু এটা তো জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে মহারাজ। আচ্ছা, তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয়, তাই তো? মহারাজ, আপনি পিতা, প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে। মন্ত্রী ঠিক বলেছে। ভদ্রলোকের এক কথা, গুনে গুনে খাজনা দাও, রাজ্যে থাকার সুযোগ পাও। তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ। এই তো, এতক্ষণে একেবারে ঠিক বুঝেছ। সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া করো। আর তোমরাও কান খুলে শুনে নাও, তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো, শুধু আমি থাকবো, আমি আর থাকবে আমার সোনাদানা, হিরে জহরত ভরা কোষাগার। আর আমি থাকবো না মহারাজ? আমি যে আপনার সব সময়ের সঙ্গী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো থাকবেই, তোমাকে ছাড়া কি আর আমার চলে মন্ত্রী? আপনি মহান মহারাজ। এবার আমার চালে গোপালও মাত হয়ে গেছে, এবার দেখ কেমন লাগে। আমার তো চিন্তা হচ্ছে এই ভেবে যে মহারাজ ক্রমশ
স্বৈরাচারী হয়ে উঠছেন। প্রজাদের ভালোর কথা ভুলে গিয়ে মহারাজ তো মূর্খের স্বর্গে বাস করছেন। মন্ত্রী মশাই যেমন বোঝাচ্ছেন মহারাজও তেমনিই বুঝছেন। ওই মন্ত্রী মশাইয়ের পাল্লায় পড়েই তো মহারাজ গোল্লায় গেলেন। মহারাজ লোভের বশে জ্ঞান শূন্য হয়ে সবাইকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছেন। প্রজাদের কাছ থেকে ওই জোর করে কেড়ে নিতে আমারও মন চাইছে না। উমা, মহারাজের আবার হলো কি? আমি তো তখন থেকে বসে তাই ভাবছি। তাড়াতে আর কি বাকি রেখেছে সভাকবি? যা বলার তা তো মহারাজ মুখের উপর বলেই দিয়েছেন। পোষালে থাকো, না হলে আসো। প্রজারা দলে দলে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না না, এখন আমাদের প্রজাদের পাশেই থাকা দরকার। আমরা সবাই চলে যাব। রাজ্যে পড়ে থাক শুধু মহারাজ আর মন্ত্রী। চলুন তাহলে শপথ করি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এই রাজ্যে আর নয়। চলে তো যাব, কিন্তু যাব কোথায়? আর এইভাবে চলে গিয়ে কি মহারাজকে কোনো শিক্ষা দিতে পারবো? মহারাজ কি নিজের ভুল বুঝবেন? সে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন রাজবৈদ্য। কাকে ধরে কি কাজ হয় সেটা আমি ভালোই জানি। ব্যাপার কি উজির, অনেকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণনগরের কোনো খবর নেই। কার খবর নেবেন জাহাপানা? হ্যাঁ, কার খবর নেবেন? কৃষ্ণনগরের প্রজাদের খবর নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর? সত্যি কথা যদি শোনো তবে বলি, আমার না গোপালের খবর জানতে ইচ্ছে করছে খুব। সবাইকে ছেড়ে শেষে কিনা গোপাল? ওরে বাবা, গোপালকে দিয়ে শেষ, গোপালকে দিয়ে শুরু, সব কাজে ওই তো নাটের গুরু। সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। গোপালের বুদ্ধির প্যাঁচে পড়ে আপনি কম নাকানি চোবানি কি খেয়েছেন? হ্যাঁ, কি বললে উজির? আমি তো কত কি বলি জাহাপানা, সব কথা কি আর শুনতে হয়? হ্যাঁ, কারোর কথা শুনুন না শুনুন, আমার একটা আর্জি যে আপনাকে শুনতেই হবে জাহাপনা। আরে 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 গোপাল যে, এই দেখো দেখো, আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। শয়তানের কথা ভাবছিলেন, শয়তান এসে হাজির। এ তো আমার পরম সৌভাগ্য। বলো 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 গোপাল, কি তোমার আর্জি? আমি চাই কৃষ্ণনগর রাজ্যটা পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিন জাহাপনা। হ্যাঁ, সে কি? আবার কি? দিন না জাহাপনা, দেখবেন এতে আপনার লোকসান ক্ষতি কিচ্ছু হবে না। যাই করবেন একটু বুঝে শুনে করবেন জাহাপানা। উজির ঠিক বলেছে। আগে আমার অনেক ষড়যন্ত্রের হাত থেকে কৃষ্ণনগরকে বাঁচিয়েছে গোপাল, কিন্তু আজ কেন উল্টো কথা বলছে? বলছি তার কারণ এখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। তোমার বুদ্ধির জোর আমার খুব ভালো করেই জানা আছে। তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে আমার আর্জি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আপনিও বিপদে পড়লেও পড়তে পারেন। কি গোপাল তো আপনাকে ভয় দেখাচ্ছে জাহাপানা? হ্যাঁ, ভয় দেখাই আর ভক্তি করি, কৃষ্ণনগরকে বাঁচাতে এটা আমাকে করতেই হবে জাহাপনা। বেশ বেশ, তোমার কথা রাখতে কৃষ্ণনগরের চারিদিক আমি ঘিরে দিতে বলছি। শুধু ঘিরে দিলেই হবে না, তার ধারে ধারে আপনার পাহারাদারদেরও বসিয়ে দিতে হবে। আর পরে আর কি করতে হবে সেটাও ঠিক সময়ে আমি বলে দেব। তাই হবে। তুমি কিন্তু কথা দিয়েছো গোপাল যে এতে আখেরে আমারই লাভ হবে। আপনিও আমার কথা মিলিয়ে নেবেন। আপনি তো দেখছি বেশ রসে বসেই আছেন মহারাজ। তা খুব একটা খারাপ কিছু বলনি মন্ত্রী। এই বেশ, কেমন ঝামেলাও নেই, ঝক্কিও নেই। আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি। তবে এই ফাঁকা সভা দেখে মনটা না কেমন খাঁ খাঁ করছে। এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ। ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তা যা বলেছ, খাজনা নেব শুনে সবাই এমন রে রে করে তেড়ে এলো। তবে আমি যখন আছি তখন আপনার কোনো অসুবিধা নেই। সেই জন্যই তো দেখছো না আমি কেমন পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছি। আর আমিও আপনার মাথাটা খাচ্ছি। ওদিকে আদায়পত্র সব ঠিক মতো হচ্ছে তো মন্ত্রী? না দিয়ে যাবে কোথায় সব? আমি একেবারে কড়া নজর রাখছি। হ্যাঁ, তুমি তাহলে ওদিকটা দেখো, আমি বরং এদিকটা দেখি। না,
আর এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে না। তাহলে কি করবেন মহারাজ? আমার খুব ইচ্ছে করছে আমি নিজে গিয়ে একবার খাজনা আদায়ের ব্যাপারটা দেখি। এই কেলো করেছে, এই আবার কেমন ইচ্ছে? চল আজ আমি তোমার সঙ্গেই যাব। আমি গেলে দেখবে খাজনা আদায় দ্বিগুণ হয়ে যাবে। ইচ্ছে যখন হয়েছে তখন চলুন। এ কি মন্ত্রী, এ তো দেখছি লোটা কম্বল নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ মানে তাই তো দেখছি মহারাজ। রাজ্যে সব দোকানপাটও তো দেখছি বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে দোকানিরা যারা ছিল সবাই চলে গেছে। সর্বনাশ, এইভাবে চললে যে রাজবাড়িতে খাবারের অভাব দেখা দেবে। খাজনা দেওয়ার ভয়ে সবাই সরে পড়েছে মহারাজ। সরে পড়েছে বললেই হলো? হয় সবাইকে ধরে নিয়ে এসো, না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসো। আরে কিছু একটা করো মন্ত্রী। দেখছি মহারাজ কি করা যায়, কিন্তু কি যে করি। এবার না আবার নতুন কোনো বিপদ হয়। না এবার ঠেলা সামলা। এতদিন ছিল খাজনা, এবার নতুন বাজনা খাদ্যশস্য জোগাড় করে আনতে হবে। এই মরেছে, এই যে দেখছি ঘিরে দিয়েছে, তার উপর আবার পাহারা বসিয়েছে। এই এই কে রে, কে রে? লুকিয়ে লুকিয়ে ঢুকছিস? নবাবের আদেশ আছে, কেউ এখান দিয়ে ঢুকতেও পারবে না আর বেরোতেও পারবে না। তা খবর কি মন্ত্রী? কি আর বলি মহারাজ, খুব একটা যে সুবিধা করা গেল না। কেন কেন, কি হয়েছেটা কি? নবাব কাঁটা তারের বেড়া দিয়ে গোটা রাজ্যকেই ঘিরে দিয়েছেন। হ্যাঁ, সে কি কি সর্বনাশ! নবাবের আদেশ, কাউকে ঢুকতেও দেওয়া যাবে না, কাউকে বেরোতেও দেওয়া যাবে না। ওফ, এবার তো দেখছি বেশ ভালো রকমই জব্দ হয়ে গেছি। নবাবের ফরমান আছে। ও, তার মানে কপালে আরো দুঃখ আছে। নবাবের আবার কি চাই মহারাজ? হ্যাঁ, শস্যের খাজনা বকেয়া রয়েছে, সেটা যেন 1 সপ্তাহের মধ্যে চলে আসে, নইলে নবাব গর্দান নেবে, তোমারও আর আমারও। এই যে বিনা মেঘে বজ্রপাত মহারাজ। এই সব কিছুর জন্য তুমি দায়ী। এই দেখুন, এখন যত দোষ সব যেন এই নন্দ ঘোষের। তোমার ভয়ে তো সব প্রজা হাওয়া হয়ে গেছে। এখন আমি শস্যের খাজনা পাবো কার কাছে? আমি তো আপনার মুখ চেয়েই করেছি মহারাজ। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। ওরে বাবা, একটুতেই কেমন যেন বাবা হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু না, এই কাজ তো আমাকেই করতে হবে। আর তো কেউ নেই। এবার বুঝছেন তো মহারাজ, প্রজারা কেমন মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটায়, আর আপনি মন্ত্রীর তালে তাল ঠুকে তাদেরকেই কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল। আর এটাও বুঝতে পেরেছি যে এই সব কিছুর জন্য ওই মন্ত্রী বেটাই দায়ী। যাক, দেরিতে হলেও আপনার বুদ্ধি ফিরেছে তাহলে। আর আমি এটা বুঝতে পেরেছি যে সবই তোমারই বুদ্ধি, তাই তুমি প্রজাদের রাজ্যে ফিরিয়ে আনো গোপাল, ফিরিয়ে আনো। সে না হয় আনবো, কিন্তু নবাবকে যে শস্য খাজনা দিতেই হবে মহারাজ। আরে প্রজারা ফিরলেই তো আমি সঙ্গে সঙ্গে নবাবকে সব হিসেবপত্র মিটিয়ে দিতে পারবো। বেশ, তবে সব আগের মতোই হোক। ওরে বাবা, ও আর পারছি না, এবার আমায় ছেড়ে দিন মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। কেটে কেটে যে পেটে দড়ি পড়ে গেল মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। এবার মন্ত্রী টের পাবে আমাকে বিপথে চালাতে গেলে কিরকম শাস্তি পেতে হয়। এতদিন পেটে খেয়েছেন, এবার একটু পিঠে শুয়ে নিন মন্ত্রী মশাই। জয় গোপাল ভাঁড়ের জয়। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.